আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে আমাদের নির্ধারিত ক্লাস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য যারা ইলেকট্রিক্যাল বিভাগে পড়াশোনা করতেছো দ্বিতীয় পর্বে, তাদের জন্য আজকে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সাবজেক্টে নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হবে অধ্যায় ৭, যেখানে টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের সাথে থাকব মফিজুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। যদি তোমরা আমার সাথে থাকো, কমেন্টস করে একটু জানাবে যে আমার শব্দ তোমাদের কাছ পর্যন্ত পৌঁছায় কিনা। তাহলে চলো বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনার দিকে এগিয়ে যাই। এখানে তোমরা দেখতে পারতেছো একটা টেবিল ফ্যান দেখানো হয়েছে এবং একটা পেডেস্টাল ফ্যান দেওয়া হয়েছে। জাস্ট একটু যোগ করার জন্য আমি তোমাদেরকে আগে, যেহেতু টেবিল ফ্যান সম্পর্কে আলোচনা করব, কিছু টেবিল ফ্যানের বাতাস দিয়ে দিলাম, যাতে তোমরা সহজে মনোনিবেশ করতে পারো যে আজকে আমাদের পড়াশোনা মনোনিবেশ করার মাধ্যমে সহজে এটাকে ক্যাচ করতে পারো। আমাদের বরাবরের মতো আমি প্রথমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের কন্টেন্ট কি কি আছে, অর্থাৎ আমাদের সিলেবাসে এই পেডেস্টাল ফ্যান বা টেবিল ফ্যানের যে অধ্যায়টি আছে, অধ্যায়টিতে কি কি জিনিস আছে। প্রথম আছে ডিফাইন টেবিল ফ্যান or pedestal fan. Describe the function of table fan or pedestal fan. List different parts of a table fan oblique pedestal fan. List the various components of an electronic fan regulator. State the operation of an electronic fan regulator. List the possible faults and their causes and remedies of table fan or pedestal fan. এই হচ্ছে আমাদের সিলেবাসের মূল টপিকস গুলো, যেগুলো আমরা যদি বাংলাতে দেখি অনেকটা এরকম দেখাবে। অর্থাৎ আমরা আমাদের আজকের যে আলোচনা, এই আলোচনার শেষে তোমরা যে সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবা সেগুলো হচ্ছে টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যান বলতে কি বোঝায়, টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যানের কার্যপ্রণালী, অর্থাৎ এটা কিভাবে কাজ করে। 3, টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যানের বিভিন্ন অংশের তালিকা, অর্থাৎ কি কি অংশ নিয়ে এটা গঠিত হয়। 4, ইলেকট্রনিক্স ফ্যান রেগুলেটরের বিভিন্ন অংশের অর্থাৎ বিভিন্ন কম্পোনেন্টের তালিকা, ইলেকট্রনিক্স ফ্যান রেগুলেটরের কার্যপ্রণালী, টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যানের সম্ভাব্য ফল্ট ও তাদের কারণ ও প্রতিকার সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। প্রথমেই আমরা আসি টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যান হালকা একটু ভূমিকা। এখানে যেটা দেখা হচ্ছে যে ইলেকট্রনিক টেবিল ফ্যান ইজ ওয়ান of the common electric appliance used in house, offices, shop and business establishment to provide air circulation and to cool down temperature. অর্থাৎ টেবিল ফ্যান হচ্ছে একটা খুব সাধারণ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যেটা বাসাবাড়ি, অফিসে, দোকানে এবং বিভিন্ন ব্যবসা স্থাপনার মধ্যে এটা বাতাসকে সার্কুলেশন করার জন্য এবং টেম্পারেচারকে কিছু কমায় নিয়ে আসার জন্য ব্যবহার করা হচ্ছে। ফ্যান সার্কুলেটস দ্য এয়ার হুইচ এনহ্যান্স দ্য ইভাপোরেশন রেট অফ সুইট ফ্রম বডি ডিউ টু হুইচ বডি ইজ কুলড। ফ্যান যেহেতু বাতাসকে সার্কুলেট করতেছে এবং আমাদের শরীরকে ঠান্ডা করে, সাথে সাথে দেখা যায় যে আমাদের বডিও কুল হয়ে যায় এবং এতে করে আমাদের শরীরের যে টেম্পারেচার যেটা বৃদ্ধি, এটা রাইজ করতে পারে না, ফলে ফ্যানের মাধ্যমে আমাদের শরীরকে আমরা ঠিক রাখতে পারি। যদি বাংলা ভাষায় একেবারে সহজ ভাষায় বলতে যাই, তাহলে আমাদের টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যানের সংজ্ঞাটা এরকমই দাঁড়ায়। টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যানে এসি বা ডিসি মোটর থাকে। তোমরা দেখতেছো যে আমাদের টেবিল ফ্যানটা ঘুরতেছে। এখানে যেহেতু টেবিল ফ্যান ঘুরতেছে, অবশ্যই এখানে একটা মোটর আছে। এই মোটর বৈদ্যুতিক শক্তি গ্রহণ করে
যান্ত্রিক শক্তি প্রদান করে। ব্লেড ঘূর্ণনের মাধ্যমে এটি বাতাস প্রদান করে। তাহলে বোঝা গেছে একটা টেবিল ফ্যানে মূল অংশ এখানে যেটা বলা হচ্ছে, মূল অংশ হচ্ছে দুইটা, যে একটা মোটর থাকতে হবে এবং তার সাথে সাথে ব্লেড থাকতে হবে যেটা ঘূর্ণনের মাধ্যমে বাতাস দিবে। এখানে এই দুইটা জিনিসই বারবার দেখানো হচ্ছে, যে সুইচ অন করার সাথে সাথে মোটর ঘুরতেছে, মোটরটা যেহেতু ব্লেডের সাথে সংযুক্ত আছে, ব্লেড ঘুরতেছে আর ব্লেড ঘুরে বাতাসকে সার্কুলেট করতেছে। এখন আমরা দেখব একটা টেবিল ফ্যানের বিভিন্ন অংশ, সে অংশগুলার নাম। এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা টেবিল ফ্যানের প্রথম যে জিনিসটি থাকে, এই যে একেবারে প্রথম দিকের জিনিসটা, এটাকে পর্ন গার্ড বলে। এটা সাধারণত ফ্যানের ব্লেড যেখানে থাকে তার আগেই থাকে, একেবারে ফ্রন্ট এন্ডে থাকে, যাতে করে ফ্যানের ব্লেড ঘোরার সময় কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। আর এইখানে এই যে 2 নম্বরে এই জায়গায় তাতে একটা স্পিনার থাকে, ব্লেডটা যাতে লেগে থাকে, এই জন্য গার্ড রিং থাকে। অর্থাৎ এই ফ্রন্ট গার্ড এবং ব্যাক গার্ড দুইটাকে একসাথে, এই যে 6 নম্বরে যেটা দেখানো হয়েছে রিয়ার গার্ড, যেটা ব্যাক একেবারে পিছনে থাকে, দুইটাকে লাগিয়ে রাখার জন্য একটা গার্ড রিং থাকে। 4 নম্বরে দেখানো হয়েছে একটা ব্লেড যেটার মাধ্যমে বাতাস বিভিন্ন দিকে প্রবাহিত হয়। 5 নম্বরে দেখানো হয়েছে একটা গার্ড সেট নাট, এটা যাতে করে টাইট হয়ে থাকে আমাদের এই ব্লেডটা ভালো মতে। 6 নম্বর একটু আগে আমি বলেছি। 7 নম্বর এখানে যেটা দেখানো হয়েছে, যেটা ফ্যানের মূল অংশ, মোটরটা এই জায়গায় অবস্থান করে। আর 8 নম্বর এটা অনেকটা মোটরের স্ট্যান্ড, এবং এটা হচ্ছে স্ট্যান্ড বেস। 9 নম্বর। তাহলে এই অংশগুলো হচ্ছে আমার একটা টেবিল ফ্যানের মূল অংশ। মূল অংশ বলতে সবগুলো অংশ একসাথে বোঝানো হয়েছে এখানে। এখন আমরা দেখবো একটা পেডেস্টাল ফ্যানের কি কি অংশ থাকে। একটা পেডেস্টাল ফ্যান এখানে দেখানো হয়েছে, আগে যে সমস্ত জিনিস আছে টেবিল ফ্যানের ভিতরে এখানে সব জিনিসই আছে। যেমন এটাকে আমরা ফ্রন্ট গার্ড বলছি, এটাকে রিয়ার গার্ড বলছি, এটাকে আমরা ব্লেড বলছি, এখানে মোটর বলছি। এখানে বাড়তে অতিরিক্ত যে অংশটুকু আছে সে অংশটুকু হচ্ছে এই আর অংশটুকু, যেটা স্ট্যান্ডটা একটু লম্বা আকৃতির হয়ে থাকে। তারপরে এখানে এই জিনিসগুলো যদি আমরা তোমরা পড়ে নাও তাইলে হবে, যে প্রথম একটা এই জায়গায় একটা লোগো প্লেট স্নেপ থাকে, যে কোম্পানি যেটা তৈরি করে ওই কোম্পানিরই এটা তৈরি করা থাকে। আর এটা আমরা বলছি আগেই যে বি নম্বর, এটা ফ্রন্ট গ্রিল বা ফ্রন্ট গার্ড, যেটা সি নম্বর। এখানে সি তে একটা ব্লেড ক্যাপ থাকে, ব্লেড থাকে, এইখানে একটা সেট নাট থাকে, রেয়ার গার্ড থাকে। এই সমস্ত জিনিস এগুলা তোমরা নিজেরা পড়লো। এখানে যে সর্বশেষ যে অংশটা দেখানো হয়েছে এটা বেজ, অর্থাৎ একটা পেডেস্টাল ফ্যান যেহেতু এটা মাটি থেকে একটু উপরে থাকে, এই জন্য একটা বেজ দিয়ে একটা লম্বা দণ্ড, লোহার একটা দণ্ড দিয়ে দেওয়া হয়েছে, যাতে একটু মাটি থেকে উপরের অংশ থাকতে পারে। এখন আমরা দেখি টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যানের কি কি ধরনের মোটরগুলা ব্যবহার করা হয়, মোটরগুলা বা দেখতে কেমন। শুধু এতটুকুই আমরা জানবো যে মোটরগুলা দেখতে কেমন। এখানে দেখানো হয়েছে যে স্ট্যান্ড ফ্যান মোটর, যেগুলা পেডেস্টাল ফ্যানের ব্যবহার করা স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যানের মোটর এইরকম দেখা যায়। ওয়াল ফ্যান, যেটা আমরা ওয়াল মাউন্টিং ফ্যান বলি, যেগুলো ওয়ালে সাধারণত ঝুলাই রাখা হয়। আবার বক্স ফ্যান, কিছু ফ্যান আছে বক্স, এগুলো ঝুলাই রেখে দেওয়া হয়, কিন্তু বক্স মতোই থাকে এগুলা। এখানে তোমার যে আমার মোটরটা আছে, মোটরটার বিভিন্ন অংশটা দেখানো হয়েছে, যে বাইরে ডাবল বল বেয়ারিং, এখানে দুই পাশে দুইটা বেয়ারিং আছে, তারপর এখানে ওয়াশার আছে, মাঝখানে মোটরের যে কয়েলগুলো আছে, আর দুই পাশ দিয়ে দুইটা ঢাকনার মাধ্যমে এটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। এই হলো মোটরগুলা দেখতে এরকম দেখা যায়। এখন আমরা দেখি একটা টেবিল ফ্যান বা পেডেস্টাল ফ্যানের ইলেকট্রিক্যাল সংযোগ, বা যে মূল যে মোটর আছে, মোটরের ভিতরে কি কি জিনিস আছে সেই জিনিসটা দেখবো। আসলে মূলত এটা যদিও ফ্যানের সংযোগ ডায়াগ্রাম বলা হয়েছে, কিন্তু এটা মূল অংশ, যে আমরা এতক্ষণ বলতেছিলাম যে একটা মোটর আছে, মোটরের ভিতরে যে জিনিসটা থাকে সেই জিনিসগুলোর কথা এখানে বলা হয়েছে। মোটর বললেই আমরা সাধারণত বুঝি একটা স্টেটর অংশ
অর্থাৎ স্থির অংশ, আর একটা হলো রোটর অংশ। এখানে স্থির অংশ হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং এবং মেইন ওয়াইন্ডিং, এই দুইটা মিলে স্থির অংশ, এবং রোটর অংশ, ভিতরে একটা রোটর আছে ঘূর্ণায়মান যেটা ঘুরতে পারে, আর তার সাথে একটা স্টার্টিং ক্যাপাসিটর আছে। এখানে দুইটা ডিরেকশন, ফরওয়ার্ড এবং রিভার্স ডিরেকশনে ঘুরানোর জন্য দুইটা কানেকশন দুইভাবে দেখানো হয়েছে। অর্থাৎ ক্যাপাসিটর কানেকশনটা যদি আমি অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে দিয়ে দিই তাহলে এটা ফরওয়ার্ড দিকে ঘূর্ণন দেখাবে, এবং ক্যাপাসিটরের কানেকশনটা যদি আমি মেইন ওয়াইন্ডিং এর দিকে দিয়ে দিই তাহলে এটা রিভার্স ঘূর্ণন দেখাবে। এই জন্য দেখা যায় অনেকে যদি এই জিনিসটা ভালো মতে মেইন ওয়াইন্ডিং এবং অক্সিলারি ওয়াইন্ডিং সম্পর্কে ভালো ধারণা না থাকে, মেইন ওয়াইন্ডিং বলতে আমি এখানে রানিং ওয়াইন্ডিং কে বোঝাচ্ছি, আর অক্সিলারি ওয়াইন্ডিং বলতে স্টার্টিং ওয়াইন্ডিং কে বোঝাচ্ছি। তো এই দুইটার কোনটা কোন ওয়াইন্ডিং এটা যদি ভালো মতে ধারণা না থাকে তাহলে দেখা যায় যে ক্যাপাসিটর যদি আমি যে কোনো একটার সাথে সিরিজে লাগাই দিই তাহলে দেখা যায় যে ফ্যানটা উল্টা ঘুরে শুরু করে। তাহলে সেই সময় বুঝে নিতে হয় যে আমাকে যদি মেইন রানিং ওয়াইন্ডিং এর সাথে আমি যদি ঠিকমতো ক্যাপাসিটরটা লাগাইতে পারি তাহলে এটা ঠিকমতো ঘুরবে, আর না আছে উল্টা ঘুরবে এটা। তাহলে ক্যাপাসিটরের সংযোগটাও একটা ব্যাপার যে আমার মোটরটা কোন দিকে ঘুরবে, অর্থাৎ আমার ফ্যানটা কোন দিকে ঘুরবে। এখন একটু হালকা করে জেনে নিই এটা কিভাবে কাজ করে। এই অবস্থায় যদি আমি এখানে এসি সরবরাহ দেই তাহলে এখানে যে অক্সিলারি ওয়াইন্ডিং আছে, অক্সিলারি ওয়াইন্ডিং এবং এই মেইন ওয়াইন্ডিং, এই দুইটাতে এই ক্যাপাসিটরের কারণে আমাদের যে সাপ্লাই ভোল্টেজ আছে এই ভোল্টেজটা 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে, অর্থাৎ একটা আরেকটার বিপরীত অ্যাঙ্গেলে কাজ করবে। এইটাই মূলত এই ক্যাপাসিটরটার বৈশিষ্ট্য। কারণ সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না, নিজে নিজে ঘুরতে পারে না। কেন পারে না? এটা ছোট্ট কথায় যদি আমি বলতে যাই তাহলে এরকম যে সিঙ্গেল ফেজে আমরা আগেই জেনেছি আমাদের এসি সিগন্যাল যখন আসে, এসি সিগন্যালটাতে একটা পজিটিভ হাফ সাইকেল থাকে আর একটা নেগেটিভ হাফ সাইকেল থাকে। তাহলে পজিটিভ হাফ সাইকেলে যে পরিমাণ ফ্লাক্স তৈরি করে, নেগেটিভ হাফ সাইকেল তার বিপরীত ফ্লাক্স তৈরি করে, যাতে একটা ফ্লাক্স আরেকটা ফ্লাক্সকে কর্তন করে ফেলে, অর্থাৎ রিমুভ করে ফেলে, যার কারণে রেজাল্টেন্ট ফ্লাক্স যেটা এটা জিরো দাঁড়ায় এবং এই রোটরটা আর ঘুরতে পারে না, ঘুরার চেষ্টা করে ঘুরতে পারে না। যার কারণে আমরা বলি যে সিঙ্গেল ফেজ মোটর যেগুলো আছে, এটাও একটা সিঙ্গেল ফেজ মোটর, এই সিঙ্গেল ফেজ মোটরগুলো নিজে নিজে স্টার্ট নিতে পারে না, তাকে স্টার্ট নেওয়ানোর জন্য একটা ব্যবস্থা করতে হয়। এখানে ক্যাপাসিটরের মাধ্যমে ফেজটাকে স্প্লিট ভাগ করে নেওয়া হয়েছে 90 ডিগ্রি, দুইটা ওয়াইন্ডিং এ 90 ডিগ্রি ভাগ করে দেওয়া হয়েছে। ফলে দেখা যায় যে এখানে দুই সময়ে ফ্লাক্স উৎপন্ন হচ্ছে এবং রোটরটা সহজে ঘুরতেছে। অর্থাৎ এইখানে যদিও সিঙ্গেল ফেজ সাপ্লাই, কিন্তু এই সিঙ্গেল ফেজ সাপ্লাইটা মূলত ডাবল ফেজ, দুই ফেজের মতোই আচরণ করতেছে। তাহলে এখানে কাজটা কিভাবে করতেছে? কাজটা হচ্ছে যখনই আমরা এসি সাপ্লাইটা দিচ্ছি, আমার এই যে অক্সিলারি ওয়াইন্ডিং এবং মেইন ওয়াইন্ডিং যে দুইটা স্টেটর ওয়াইন্ডিং আছে, এই স্টেটর ওয়াইন্ডিং দুইটাতেই ঘূর্ণায়মান ফ্লাক্সের তৈরি হচ্ছে। আর ঘূর্ণায়মান ফ্লাক্স যে তৈরি হলে এখানে যে রোটর আছে, রোটর কাট করে, রোটর কাট করলে রোটরের যে কয়েল আছে কয়েলের ভিতরেও একটা ফ্লাক্স তৈরি হয়, অর্থাৎ এখানে একটা ভোল্টেজ তৈরি হয়, যেটা আমরা ফ্যারাডের বহুল পরিচিত ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল হিসেবে পরিচিত। এই ফ্লাক্সটা এই রোটরে একটা ভোল্টেজ ডেভেলপ করে। রোটরে যখন ভোল্টেজ ডেভেলপ হয় এখানেও কারেন্ট প্রবাহিত হয়, ফলে এখানেও আরেকটা ফ্লাক্স তৈরি হয়। ফলে এই ফ্লাক্স এবং এই ফ্লাক্স একটা আরেকটার অপোজিট ডিরেকশনে থাকে এবং একটা আরেকটাকে অপোজ করে, ফলে রোটরটা ওই সময় একটা ফোর্স বিল্ড আপ করে এবং রোটরটা ঘুরতে থাকে। এর রোটরের সাথে আমরা যখন একটা ব্লেড লাগিয়ে দিই পরে এটাকে বাতাসটা সার্কুলেট করতে সে পারে। এই কথাটাই এখানে ইংরেজিতে বলা হয়েছে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে বলা হচ্ছে যে টেবিল ফ্যানটা মূলত একটা ইন্ডাকশন মোটর এবং এটা ক্যাপাসিটরটা স্টার্টিং টর্ক উৎপন্ন করার জন্য ক্যাপাসিটরটা ব্যবহার করা হয়েছে। যখনই আমরা সাপ্লাই দিব তাহলে তখনই ফ্যান মোটরে ম্যাগনেটিক ফিল্ড একটা জেনারেট করবে, যেটা কিনা দুইটা ফিল্ডের মাধ্যমে একটা ফোর্স তৈরি করে এবং একটা ক্লকওয়াইজ ডিরেকশনে এটা ঘুরতে থাকবে। এটা পুরো প্রসেসটাই ইলেকট্রোম্যাগনেটিজমের উপরে নির্ভর করবে এবং এই ফোর্সটা যখন ঘূর্ণন তৈরি হবে তখন এটা আমরা দিয়েছিলাম প্রথমে ইলেকট্রিক্যাল এনার্জি, এটা মেকানিক্যাল এনার্জিতে রূপান্তর হবে। এই কথাটাই এখানে বলা হয়েছে। এবং এই মেকানিক্যাল এনার্জিটা যখন রোটর থাকবে, রোটরের সাথে যদি আমি আগে বললাম যে ব্লেড লাগিয়ে দিই তাহলে ব্লেডটা ঘুরবে এবং আমার যে বাতাস যে সার্কুলেশন আছে এই সার্কুলেশনটা তৈরি হয়ে যাবে। এখন আমরা আসি আমাদের একটা ফ্যান রেগুলেটর সম্পর্কে। আচ্ছা, ফ্যান রেগুলেটরটা মূলত হচ্ছে
রেগুলেট মানে নিয়ন্ত্রণ করা। এখানে যে ফ্যান, টেবিল ফ্যান হোক বা প্যাডেস্টাল ফ্যান হোক বা সিলিং ফ্যান হোক, যে কোনো ফ্যানের আমরা সব সময় এক ধরনের বাতাস পছন্দ করি না, অর্থাৎ কখনো আমাদের কম লাগে, কখনো আবার আমরা ফুল স্পিডে ভলিউমে বাতাস নিতে পছন্দ করি। যার কারণে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান যেটা গতি নিয়ন্ত্রণের জন্য এই যে স্পিড, ফ্যানের যে স্পিড, মোটরের যে স্পিড, এই স্পিডটা নিয়ন্ত্রণের জন্য একটা রেগুলেটর দরকার। এটা তোমরা মোটামুটি সবাই জানো। আমরা এখানে একটা ছোট, একেবারে ছোট, বিদ্যুৎ সাশ্রয়ী এবং দামে মোটামুটি কম রেগুলেটর তৈরি করতে যে কম্পোনেন্ট গুলো লাগে, সেই কয়েকটা কম্পোনেন্ট সম্পর্কে এখানে একটু বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে একটা রেজিস্টর লাগবে R1, একটার নাম দেওয়া হয়েছে, এবং এটা 10 কিলো ওহমের রেজিস্টর হবে। একটা ভেরিয়েবল রেজিস্টর লাগবে আর পটেনশিওমিটার। এই পটেনশিওমিটার এখানে আমি যখন ক্লাস নেই তখন ছাত্রদেরকে একটু প্রায় সময় জিজ্ঞাসা করি যে পটেনশিওমিটার দিয়ে কি পরিমাপ করা যায়, যেহেতু এটার পিছনে একটা মিটার আছে। মিটার বলতেই আমরা জানি যে মিটার দিয়ে কোনো কিছু পরিমাপ করা যায়। তো যারা জানে তো তারা বলে যে স্যার এটা কোনো মিটার না, যে পটেনশিওমিটার হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আর যারা জানে না হয়তো তারা উল্টাপাল্টা অ্যান্সার দেয়, যে মনে করে যে এটা দিয়েও কিছু একটা মনে হয় মাপা যায়। তো তোমরা এটা খুব ভালো মতে খেয়াল রাখবা যে পটেনশিওমিটার আসলে কোনো মিটার না। পটেনশিওমিটার হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এখানে একটা R2 নাম দেওয়া হয়েছে, এটা 100 কিলো ওহম রেজিস্ট্যান্স নিব আমরা। আর ফলিস্টার ক্যাপাসিটর নিব একটা 0.1 মাইক্রোফ্যারাডের, যার অপারেটিং ভোল্টেজ থাকবে 400 ভোল্ট, এবং তার সাথে সাথে একটা ডায়াক D1 DB3 নিব। দোকানে DB3 বললে ওরা ডায়াক দিয়ে দিবে। আর আরেকটা ট্রায়াক নিব T1, আমরা বলতেছি ট্রায়াককে, এটা BT 136, BTI 36, এই BT 136 সিরিজের একটা ট্রায়াক নিব। এখানে আমি পরিপূর্ণ যাওয়ার আগে ট্রায়াক সম্পর্কে একটু কিছু কথা না বললে নয়, কারণ একটা ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরের মূল বিষয়বস্তু, মূল বস্তুটা হচ্ছে ট্রায়াক। অর্থাৎ এই টিটাই হলো আমাদের সার্কিটের অন্যতম প্রধান উপাদান। টি বলতে এখানে ট্রায়াক বলতে ট্রায়োড অন এসি বলতে হয়। আমি আবার বলছি, ট্রায়োড অন এসি, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ট্রায়াক। এই ট্রায়াকটা, এটা 3টা টার্মিনাল থাকে এবং 5 স্তর বিশিষ্ট একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। 3টা টার্মিনালের মধ্যে টার্মিনাল একটার নাম হচ্ছে MT1, MT2 2 নম্বর টার্মিনাল, আর 3 নম্বর আরেকটা টার্মিনাল আছে যেটা গেট বলি আমরা। গেট MT1 এবং MT2 এটা দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং গেট দিয়ে সাধারণত ট্রিগারিং করা হয়, অর্থাৎ এটা ট্রায়াকটা কখন অন হবে অর্থাৎ কন্ডাকশনে যাবে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই গেটটা ব্যবহার করা হয়। এখানে আমরা আরেকটু যদি এই যে এখানে দেখতেছি, এখানে এই অংশটা হচ্ছে MT1 এবং এই অংশটা হচ্ছে MT2, আর এটা হচ্ছে গেট। আর এটা হচ্ছে একটা ডায়োড অন এসি এটাকে বলা হয়। এখানে এই ডায়াক এবং ট্রায়াক এই দুইটা ডিভাইসই বাই ডিরেকশনাল ডিভাইস, যার কারণে একটা ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরে যদি আমি এই দুইটা ডিভাইস লাগাই দিই, আমাদের সাপ্লাই ভোল্টেজ যেহেতু 220 ভোল্ট, পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল দুইটাই আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই দুইটা ট্রায়াক এবং ডায়াক দুইটাই বাই ডিরেকশনাল হওয়ার কারণে এসি সিগন্যালের পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল দুইটাতে সে কাজ করতে পারে। আর এখানে এই ট্রায়াকটা হচ্ছে, ট্রায়াক যখন আমরা ব্যবহার করব তখন মূল সার্কিটে ট্রায়াকের সাথে অবশ্যই আমরা একটা হিট সিঙ্ক লাগিয়ে রাখবো, না হলে ট্রায়াকটা খুব সহজে গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে। কারণ এই সার্কিট, এখানে যত সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে পিসিবিতে, যখন আমরা এই সার্কিটটাকে ডিজাইন করব বা দেখাবো তখন ট্রায়াকের সাথে আমরা একটা হিট সিঙ্ক লাগিয়ে নিব। এখন দেখো আমরা এখানে প্রথম R1 রেজিস্টার বলছি, এটা হচ্ছে R1 রেজিস্টার, একটা ফিক্সড রেজিস্টার। আর আমরা আরেকটা বলছি ভেরিয়েবল রেজিস্টার। এই ভেরিয়েবল রেজিস্টারের মান যদি আমি সর্বোচ্চ পর্যায়ে রেখে দিই তাহলে হবে কি, এইখান দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এখন এই অল্প পরিমাণ কারেন্ট, এখানে এসি সাপ্লাই যদি অন করা হয় তাহলে এই মোটরের মধ্য দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট যাবে, যার কারণে মোটরটা একটু ঘুরতে থাকবে। একেবারে বন্ধ যদি আমি একেবারে বন্ধ না করে দিই, অর্থাৎ রেগুলেটর টোটালি
সাপ্লাই যদি অফ না করে দেই, একেবারে অফ না করে দেই, তাহলে অল্প অল্প ঘুরতে থাকবে। কারণ হচ্ছে এই রেজিস্টারের মধ্য দিয়ে অল্প পরিমাণ কারেন্ট যাবে, সেই কারেন্টটাই একেবারে প্রাথমিক যে ভোল্টেজ হইলে পরে ডায়োডটা অন হবে সেটা হচ্ছে 32 থেকে 35 ভোল্ট। অর্থাৎ এই ভেরিয়েবল রেজিস্টারের মানের উপরেই কিন্তু নির্ভর করতেছে এই ডায়োড এটা কখন অন হবে। এই ভেরিয়েবল রেজিস্টারের মান আমি আস্তে আস্তে যদি ইনক্রিজ করতে থাকি, তাহলে এই ক্যাপাসিটর, এখানে যে ক্যাপাসিটর C1 ক্যাপাসিটর আমরা বলেছিলাম, এই C1 ক্যাপাসিটরটা চার্জ হবে। চার্জ ভোল্টেজ যখন 32 থেকে 35 ভোল্টে পৌঁছাবে, তখন এই ডায়াকের টার্মিনাল ওয়ানে চলে আসবে, ফলে ডায়াকটা কন্ডাকশনে যাবে, অন হয়ে যাবে। ডায়াক কন্ডাকশনে গেলে এই ডায়াকের আউটপুট টার্মিনাল দিয়ে ট্রায়াকের গেটে ট্রিগারিং হবে। ট্রায়াকের গেটে যখন ট্রিগারিং হবে, তখন এখানকার যে কারেন্টটা, এই কারেন্টটা সরাসরি ট্রায়াকের ভিতর দিয়ে প্রবাহিত হইতে পারবে। অর্থাৎ ট্রায়াকের কারেন্ট কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা নির্ভর করতেছে আমার এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের উপরে। ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মান কম বেশি করে এই ট্রায়াকের ভোল্টেজকে আমরা কম বেশি করতে পারি, অর্থাৎ ক্যাপাসিটরের চার্জিং ভোল্টেজ আর সি টাইম কনস্ট্যান্টের যে চার্জিং ভোল্টেজ আছে, চার্জিং ভোল্টেজটা কম বেশি করতে পারি। তাহলে ডায়াকের ভোল্টেজ সর্বনিম্ন 32 থেকে 35 ভোল্ট হলে পরে এটা অন হবে। তাহলে 32 থেকে 35 ভোল্টের উপরে নিয়ে আমি গেটের ট্রিগারিং পালসকে কন্ট্রোল করতে পারি। ট্রিগারিং পালস কন্ট্রোলের মাধ্যমে এখানকার কারেন্ট নিয়ন্ত্রিত হবে। আর এই কারেন্ট যদি বেশি হয়, তাহলে মোটর অর্থাৎ ফ্যান কারেন্ট বেশি পাবে এবং ফ্যান জোরে ঘুরবে। আবার যদি এটার মধ্য দিয়ে, ট্রায়াকের মধ্য দিয়ে কারেন্ট কম যায়, ফ্যান কারেন্ট কম পাবে, ফলে আমার মোটর আস্তে আস্তে ঘুরবে। এই হচ্ছে আমার এখানে। তাহলে আমি আরেকবার পুনরাবৃত্তি করতেছি। এই দুইটা, এইটা ফিক্সড রেজিস্টার, এটা কিছু হচ্ছে জাস্ট কিছু ভোল্টেজকে ড্রপ করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। আর ভেরিয়েবল রেজিস্টারটা মূলত ব্যবহার করা হয়েছে এই ডায়োডকে কন্ডাকশনে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে আমরা ভোল্টেজের লেভেলকে কম বেশি করতে পারবো এবং ক্যাপাসিটরের চার্জিং লেভেলও কম বেশি করতে পারবো। ক্যাপাসিটরটা চার্জিং যখনই হবে 32 থেকে 35 ভোল্টের কাছাকাছি, তখনই সে ডায়াকের আড়াআড়িতে ডিসচার্জ হয়ে যাবে এবং এই ট্রায়াকে গেটে একটা পালস চলে আসবে। ট্রায়াকে যখনই গেটে পালস আসবে, তখনই ট্রায়াকের M2 এই টার্মিনাল থেকে এই টার্মিনালে বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু হবে এবং মোটর, অর্থাৎ এই সোজা রাস্তা দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে আমাদের ফ্যান যেটা আছে, ফ্যানের মোটরও বিদ্যুৎ পাবে, অর্থাৎ কারেন্ট পাবে এবং ফ্যানটা ঘুরতে শুরু করবে। এটাই হচ্ছে আমার মূলত একটা ফ্যান রেগুলেটর সার্কিটের কার্যপ্রণালী, যেটা আমরা পরে বিস্তারিতভাবে এখানে ইংরেজিতে লেখা আছে। আমি যেটা মুখে বললাম সেই কথাগুলাই মূলত এখানে লেখা আছে। তোমরা যারা সময় পাও নিজেরা একটু পড়ে নিলে হবে, অথবা বাংলাতে পড়ে নিলে চলবে। আমি আর এখানে খুব বেশি বিস্তারিত যাচ্ছি না। এই কথাগুলা এখানে শেষ একটা লাইন আমি দেখাচ্ছি তোমাদেরকে। ডিউ টু বাইডিরেকশনাল কন্ট্রোল ক্যাপাবিলিটি অফ বোথ ডায়াক এন্ড ট্রায়াক, it is possible to control the firing angle of triac in both positive and negative peaks of input। অর্থাৎ এই কথাটা আমি আবার পুনরাবৃত্তি করতেছি এই কারণে যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের এসি সিগন্যালটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা সিগন্যাল, দুইটা ওয়েভের সমন্বয়, একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল। যেহেতু ডায়াক এবং ট্রায়াক এই দুইটাই কিন্তু বাই ডিরেকশনাল ডিভাইস, আর বাই ডিরেকশনাল ডিভাইস হওয়ার কারণে ডায়াক যেহেতু বাই ডিরেকশনাল, অতএব এটা সে কন্ট্রোল করতে পারে। ট্রায়াকের যে পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেল দুইটাই পিকেই সে কন্ট্রোল করতে পারে এবং পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ এসি সিগন্যালের পুরা সিগন্যালটাতে সে কাজ করতে পারে। এখন আমরা দেখি যে একটা টেবিল ফ্যান যদি নষ্ট হয়ে যায় অথবা নতুনও থাকে, তাহলে আমরা কি কি টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কি অবস্থায় আছে। প্রথমে আমার যেটা হবে বডি টেস্ট। আমি এর আগের ক্লাসে তোমাদেরকে পাইলট ল্যাম্প বা সিরিজ ল্যাম্প বা টেস্ট ল্যাম্প সম্পর্কে বলেছিলাম, অথবা অ্যাভোমিটার দিয়ে করতে পারো। বডি টেস্ট, তুমি যে কোনো একটা কয়েলের একটা প্রান্ত নিবা, তার সাথে সাথে বডিতে ধরতে হবে আরেকটা প্রান্ত। যদি সিরিজ ল্যাম্পটা জ্বলে উঠে অথবা এখানে মিটারে যদি পার্ট দেখায়, তাহলে বুঝতে হবে যে আমাদের বডি শর্ট হয়ে গেছে। এটা বডি হয়ে গেছে। তুমি দেখবা যে বডি হয়ে গেলে যখনই সাপ্লাই দিবে, তখন বডি ধরলে বডি শক করতেছে। আরেকটা টেস্ট আছে শর্ট সার্কিট টেস্ট। যদি শর্ট সার্কিট কিসে হবে, শর্ট সার্কিট ওই যে বডি তো শর্ট সার্কিট হইতে পারে, আরেকটা শর্ট সার্কিট হইতে পারে কয়েল
গুলোতে শর্ট সার্কিট হতে পারে। কয়েল আকারে না থাকে, এটা ইনসুলেশন নষ্ট হয়ে এখানে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তাহলে শর্ট সার্কিট হইলে যেটা হবে যে অ্যাবোমিটার দিয়ে যদি আমি দুই প্রান্ত ধরি, কয়েলের রানিং কয়েল বা স্টার্টিং কয়েলের দুই প্রান্ত ধরি, রানিং কয়েলের মনে করো দুই প্রান্ত ধরলাম, যদি শর্ট হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্স জিরোর কাছাকাছি দেখাবে। এবং যদি সিরিজ ল্যাম্প দিয়ে ধরি আমি এটাকে সিরিজ ল্যাম্প দিয়ে যদি আমি টেস্ট করতে যাই তাহলে দেখা যাবে বাতিটা খুব উজ্জ্বল হয়ে জ্বলবে। আর যদি ভালো থাকে, যদি এটা শর্ট সার্কিট না হয়, তাহলে দেখা যাবে বাতিটা সব অত নর্মাল অবস্থা অত উজ্জ্বল জ্বলবে না, একটু কম জ্বলবে। আর এটাই হচ্ছে মূলত শর্ট সার্কিট টেস্ট। আরেকটা টেস্ট আছে এখানে কন্টিনিউটি টেস্ট। কন্টিনিউটি টেস্টটা আরো সহজ। এই প্রান্ত থেকে এই প্রান্ত কন্টিনিউটি আছে কিনা, এটাও সিরিজ ল্যাম্প যদি আমি আগে যেভাবে বললাম যে সিরিজ ল্যাম্প যদি দুই প্রান্তে ধরা হয়, রানিং কয়েল অথবা স্টার্টিং কয়েলের দুই প্রান্তে যদি ধরা হয়, তাহলে যদি বাতিটা জ্বলে উঠে, খুব বেশি না, কিছু কম জ্বলে উঠে, তাহলে ধরে নিতে হবে যে কন্টিনিউটি আছে। আর বাতিটা যদি না জ্বলে তাহলে বুঝতে হবে যে আমার এখানে কোথাও সস্তা কন্টিনিউটি নাই, অর্থাৎ কোথাও ওপেন হয়ে গেছে। এভাবে আমরা একটা টেবিল ফ্যানকে টেস্ট করতে পারি, টেবিল ফ্যানের মোটর কি অবস্থায় আছে, মোটর ভালো আছে না খারাপ আছে। আমি প্রথমেই বলেছি যে একটা টেবিল ফ্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মোটর। মোটরটা যদি ঠিক থাকে তাহলে বাকি অংশগুলো আমাদের ঠিক আছে বলে ধরে নেওয়া সম্ভব। আমরা আমাদের আজকের আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমরা অল্প কিছু ত্রুটি নিয়ে আলোচনা করব, যে সমস্ত ত্রুটিগুলা সচরাচর আমাদের টেবিল ফ্যান বা প্যাডেস্টাল ফ্যানে ঘটে, সেই ত্রুটিগুলা নিয়ে আলোচনা করব। প্রথম ত্রুটি এখানে যেটা দেওয়া হয়েছে, সাপ্লাই সংযোগে ফ্যান ঘুরছে না। এখন সাপ্লাই সংযোগে ফ্যান যদি না ঘুরে, এটার কি কি কারণ হইতে পারে? একটা কারণ হইতে পারে রানিং ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিং যেটাই হোক না কেন, এটা ওপেন হয়ে আছে, অথবা সাপ্লাই কর্ড যেটা দিয়ে দিচ্ছি এই সাপ্লাই কর্ডটা ওপেন হয়ে আছে, অথবা রেগুলেটরটা ওপেন হয়ে আছে, কাজ করতেছে না। অথবা আরেকটা কাজ হইতে পারে যে ক্যাপাসিটরের সমস্যা, ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে যার কারণে ঘুরতেছে না। তাহলে আমাকে আমার যে আগের যে টেস্টগুলোর কথা বলা হয়েছে, আমাকে কয়েল চেক করতে হবে, ক্যাপাসিটর চেক করতে হবে এবং রেগুলেটর চেক করতে হবে। চেক করে দেখতে হবে কোনটা নষ্ট। আমি সিরিজ ল্যাম্প বা অ্যামোমিটার দিয়ে চেক করে দেখতে হবে। আরেকটা বড় ধরনের কারণ হইতে পারে যে মোটরই নষ্ট হয়ে গেছে। তাহলে মোটর টেস্ট করার জন্য আমরা যে কয়টা আগে কয়েল টেস্টের যে কয়টা নিয়ম বলছি, ওই কয়টা নিয়মে টেস্ট করে যদি মোটরের কয়েল নষ্ট হয়ে যায় তাহলে মোটরকে রিওয়াইন্ডিং করতে হবে। আর বাকি জিনিসগুলো যদি নষ্ট হয় তাহলে এগুলোকে পুনরায় সংযোগ, অর্থাৎ ক্যাপাসিটর নষ্ট হলে ক্যাপাসিটর চেঞ্জ করে দিতে হবে, রেগুলেটর নষ্ট হলে রেগুলেটরকে চেঞ্জ করে দিতে হবে, এটা চেঞ্জ করতে হবে। 2 নম্বর হচ্ছে ফ্যান উল্টা ঘুরতেছে। ফ্যান উল্টা কেন ঘুরে এটা আমরা এর আগেই প্রথম দিকেই বলছি যে ফ্যান উল্টা ঘোরার একটা অন্যতম কারণ হচ্ছে ক্যাপাসিটরের সংযোগে ভুল। ক্যাপাসিটরের সংযোগে ভুল, ক্যাপাসিটর যদি সংযোগে ভুল থাকে তাহলে চেক করতে হবে আমি ক্যাপাসিটরটা সংযোগ ঠিক দিয়েছি কিনা, অথবা আরেকটা কারণ হতে পারে ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে। 3 নম্বর, অসিলেটিং মেকানিজম ঠিকমতো কাজ করতেছে না। অসিলেটিং মেকানিজম বলতে ফ্যানটা যে ঘুরতেছে, ব্লেড এবং মোটরের যে মাঝখানের অংশটুকু, এই অংশটুকু ঠিকমতো কাজ করতেছে না। তাহলে এখানে কি কি জিনিস থাকে এটা আমাকে চিহ্নিত করতে হবে। এখানে স্প্রিং থাকতে পারে, স্টিল থাকতে পারে, অসিলেটিং যে রডটা আছে রডটা থাকতে পারে, এবং গিয়ার বা ফিনাইল থাকতে পারে, অর্থাৎ বেয়ারিং থাকতে পারে। এই কিছু জিনিসকে আমাকে চেক করতে হবে। অথবা ব্লেডের ভাঁজ যেটা আছে বাঁকা হয়ে যেতে পারে, যার কারণে অসিলেটিং মেকানিজম কাজ না করতে পারে। ফ্যান শব্দ করে ঘুরছে। ফ্যান শব্দ করে ঘুরবে কখন? যখন মোটর জাম হয়ে যেতে পারে, মোটরে বেয়ারিং সমস্যা হইতে পারে, অথবা মোটরে বেয়ারিং এর বাইরে যদি ব্লেড গুলো যদি বাঁকা হয়ে যায়, ঠিক মতো অ্যালাইনমেন্ট না থাকে, তাহলেও ফ্যান আমার ফ্যান শব্দ করে ঘুরতে পারে। ফ্যান ঘুরছে তবে বডি দুললে শক করে, এগুলা একটু আগে আমরা আলোচনা করেছি যে বডি টেস্টের মাধ্যমে কেন বডি দুললে শক করবে। ফ্যানের কয়েল ব্যতীত অন্য কোনো তার বডির সাথে হয়ে যায়, অর্থাৎ আমি যেটা দিয়ে সাপ্লাই দিয়েছি সেই সাপ্লাই তারও বডির সাথে হয়ে যেতে পারে। অথবা স্টার্টিং কয়েল রানিং কয়েলের কিছু অংশ তাদের ইনসুলেশন ব্রেক করে বডিতে চলে গেছে, তাতেও হইতে পারে যে দেখা যাবে যে ফ্যান ঘুরতেছে কিন্তু বডি ধরলে আমাকে শক করতেছে। শেষ যেটা হচ্ছে ফ্যানের ব্লেড আস্তে ঘুরছে, এটা ঘুরছে হবে এবং বডি বেশ গরম হয়ে গেছে। তো ফ্যান যদি আস্তে ঘুরে, এখানে যেটা হইতে পারে যে ক্যাপাসিটর নষ্ট হইতে পারে, শর্ট সার্কিট হইতে পারে, বেয়ারিং জ্যাম হয়ে যাইতে পারে, এবং আবার মোটরে যে রিওয়াইন্ডিং করা হয়েছে সেই রিওয়াইন্ডিংও ত্রুটিপূর্ণ থাকতে পারে। তাহলে এই কয়েকটা চেক করে আমাকে যদি যেটা নষ্ট হয় সেটাকে আমাকে লাগিয়ে নিতে হবে।
আজকের ক্লাসের আমরা শেষ প্রান্তে চলে আসছি। তাহলে আমাদেরকে বাড়ির কাজে যদি একটু মনোযোগ দাও, একটি ফ্যানের ইলেকট্রিক্যাল সংযোগ চিত্র দেখাইতে হবে, চিত্র সহকারে একটি ফ্যান রেগুলেটরের কার্যপ্রণালী বর্ণনা করতে হবে, একটি টেবিল ফ্যানের বিভিন্ন অংশের তালিকা দিতে হবে, এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিজেরা তৈরি করবা, একটি টেবিল ফ্যানের কন্টিনিউটি টেস্ট এবং একক কয়েল শর্ট সার্কিট টেস্ট কিভাবে করা যায় বর্ণনা করো। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা আশা করব পরবর্তী ক্লাসে আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে আমি এবং তোমরা, আমাদের প্রিয় শিক্ষার্থী যারা আছে, সবাই যাতে ভালো থাকে। আর শেষ কথা যেটা বরাবরই আমরা বললি, যে এই ক্লাস সম্পর্কে অবশ্যই তোমরা মতামত প্রদান করবা, এবং এই মতামত যাতে পজিটিভ সেন্সে হয়। আমি কিছু কিছু এখানে ইংরেজি টার্ম নিয়ে আসি যাতে করে যারা অ্যাডভান্স লার্নার আছে তাদের কিছু উপকার হয়। আর কথা তো আমি বাংলাতে বলতেছি, তাহলে যারা স্লো লার্নার আছে তারা কথা থেকে শিখে নিবে, আর অ্যাডভান্স লার্নার আছে যারা, তারা ইংরেজি কিছু দক্ষতা অর্জন করতে পারবে। আর একটা কথা, যে পরবর্তীতে এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ওয়েবসাইটটা ওই ভিজিট করতে হবে। তাহলে আমাদের এতদিন যে ক্লাসগুলো হয়েছে, আজকে সহ মোট আমাদের ফ্লায়েন্সের উপর 60টি ক্লাস হয়ে গেল। এই 60টি ক্লাসের সবগুলো ভিডিও তোমরা এই ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। যারা আগের ভিডিওগুলা, আগের টিউটোরিয়ালগুলো মিস করেছো, তারা একটু যদি এই ওয়েবসাইট ভিজিট করো তাহলে এই ভিডিওগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক এই কামনায়, এই প্রত্যাশায় আজকে এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।